ফ্যামিলি কার্ড চালু সহ 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা। জুলাই চেতনার ভিত্তিতে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার তারেক রহমানের। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। রাজধানী শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, জাবের, রাকসু জিএস সহ বেশ কয়েকজন আহত। এই ইন্টারিম সরকার এই হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখায় না বাংলাদেশের জনগণকে। ওনারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে, সামনে নির্বাচন হবে, আমরা বিচারও চাই। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের। দক্ষিণের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুছে রাখবেন। ছুটির দিনে তুমুল নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, চলছে বিভিন্ন দলের প্রার্থীদের কথার লড়াইও। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার, আমাদের ম্যানিফেস্টো। চাঁদাবাজি এখানে বন্ধ করার জন্য ল এনফোর্সিং অথরিটিকে অ্যাক্টিভ হইতে হবে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে সেই দল, বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতাকর্মীরা। পাকিস্তানের ইসলামাবাদে শিয়া মসজিদে জুমার নামাজে ভয়াবহ বোমা হামলা, অন্তত 31 জন নিহত, অনেকে আহত। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কি কি করবে বিএনপি তা তুলে ধরলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার ঘোষণায় মূলত 9টি প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর মধ্যে ফ্যামিলি কার্ড যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ার কথা, আছে কর্মমুখী শিক্ষা আর তরুণদের কর্মসংস্থানের কথাও। বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ বণ্টনের কথা রয়েছে ইশতেহারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। পবিত্র কোরআন তিলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু হয়। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে। তা হবে স্বাক্ষরিত সনদের ভিত্তিতে। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা করা সহ 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিয়ে বিএনপির এই নির্বাচনী ইশতেহার। গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে
সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে চায় বিএনপি। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে 50 লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানানো হয় ইশতেহারে। আপনি একটা গ্রামকে এভাবে আপনি মোটামুটিভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসলেন, আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ, অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার একটি চিত্র পাবেন। পূর্ব ঘোষিত 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কার করতে চায় বিএনপি। নিম্ন ও উচ্চকক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে করা হলেও উচ্চকক্ষের আসন বন্টন হবে নিম্ন কক্ষের আসনের ভিত্তিতে। এবং আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে, আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই, তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে বিএনপি। সাংবাদিক ভাইরা, রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে আছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আরও কয়েকজন। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাদি হত্যার বিচার দাবিতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে পুলিশের বাধার পর ওই সংঘর্ষ হয়। নেতাদের দাবি, তাদের উপর গুলি চালিয়েছে পুলিশ। শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেন। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রথমে তাদের উপর জল কামান থেকে পানি ছোড়েন, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেন। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলে আসেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি মিছিল করেন সেখানে, পরে আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। ঘোষণা করছি, ওসমান হাদি ভাই বলে গিয়েছিলেন ওনার সহযোদ্ধাদের দেখে রাখার জন্য। ইনকিলাব মঞ্চের আর কোনো একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো ঢাকা অচল করে দেওয়া। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর ব্লক করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার রক্তাক্ত করেছে জুলাই বিপ্লবীদের। আমরা ইন্টারিমকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবার বিচার লাগবে, আগে বিচার হবে, আপাতত তারপরে নির্বাচন হবে। অতর্কিত হামলা করে তাদেরকে আহত করে আমরা এর প্রতিবাদে এবং হাদি ভাইয়ের বিচার যেন জাতিসংঘের তত্ত্বাবধানে করা হয়। এর আগে গত রাত থেকে যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারের বিক্ষোভে পুলিশ কোনো গুলি চালায়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। সেখানে বলা হয়, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা এবং জলকামানের উপরে উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ মোট 23 জন চিকিৎসা নিয়েছে। তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। ঢাকায় পুলিশি হামলার অভিযোগে কয়েক জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তারা ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। বলেন, বর্তমান সরকার সব ধরনের কার্যক্রম চালিয়ে গেলেও হাদি হত্যার বিচার করতে পারছে না, বরং বিচার দাবি যারা করছেন তাদের দমন করছে। নির্বাচনের আগে পুলিশের এমন আচরণ প্রশ্নবিদ্ধ দাবি করে
নেতাকর্মীরা বলেন, জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত করতে হবে। প্রতিবাদ হয়েছে রাজশাহীতে। সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের ব্যানারে তালাইমারি এলাকায় সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে ভদ্রামুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিনা উস্কানিতে ঢাকায় পুলিশ ইনকিলাব মঞ্চের আন্দোলনে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। যাব তার কাছে। ঐশী, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? শাওন, এই মুহূর্তে শাহবাগে স্লোগানে মুখরিত হয়ে আছে। ইনকিলাব মঞ্চের সদস্যরা এক জায়গায় জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু এখানে অবরোধ করেছেন এবং একই সঙ্গে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং যেই উত্তেজনাকর পরিস্থিতি কয়েক ঘন্টা আগেও আমরা দেখতে পেয়েছি সেটিরই প্রতিবাদ জানানো হয়েছে। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে দেশের বিভিন্ন জায়গায় আসলে বিক্ষোভ হয়েছে ঢাকায় হামলার ঘটনার পর থেকে এবং বেশ কয়েকজন আন্দোলনকারীদের সঙ্গে আমরা এর মধ্যে কথা বলেছি। তারাও বেশ উদ্বেগ জানিয়েছেন। তারা বলেছেন যে ন্যায় বিচারের দাবিতে তারা সেখানে ছিলেন, তবে তাদের উপর পুলিশি হামলা হয়েছে শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচিতে, সেই অভিযোগ তারা জানাচ্ছিলেন। যদিও সরকারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছিল যে যমুনার বা তার আশপাশে আসলে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ। তারপরেও প্রথম দিক থেকে পুলিশ আক্রমণাত্মক হয়নি বা সেরকমভাবে কোনো অ্যাকশনে যায়নি, তেমনটি বিবৃতিতে জানানো হয়েছে। তবে যখন ব্যারিকেড ভেঙে আসলে দুপুরের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে পুলিশি ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যেতে চেয়েছিল যমুনা অভিমুখে, তখন ছত্রভঙ্গ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং সেই আন্দোলন কিন্তু ইস্কাটন, পরিবাগ, বাংলা মোটর এই অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছিল এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড সেখানে বিস্ফোরিত হয়েছে এবং 23 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন। যদিও বলা হচ্ছিল যে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ হয়েছেন এমনটি দাবি করা হচ্ছিল। তবে সরকারের বিবৃতিতে কিছুক্ষণ আগে, অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে কিছুক্ষণ আগে কিন্তু জানানো হয়েছে যে কোনো ধরনের গুলি করা হয়নি, তবে আহত হয়েছেন 23 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এমনটি বলা হয়েছে। তবে এখানকার যে পরিস্থিতি এখন, তারা বলছেন যে সঠিক বিচার না হওয়া পর্যন্ত এবং আজকে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে অবস্থানে অনড় থাকবেন, তেমনটি বলছেন এখানকার আন্দোলনকারী। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধী ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি,
পিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাল্লাহ। বিগত সময়ে সারা দেশে উন্নয়নের জোয়ার বলেও অনেকটাই উন্নয়ন বঞ্চিত ছিল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ। তবে এবারের বরিশাল সফরের মধ্য দিয়ে জামায়াত ইসলামের প্রতিশ্রুতি, আগামীতে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনের পাশাপাশি উন্নয়ন হবে ন্যায্যতার ভিত্তিতে সারা দেশে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঝালকাঠি। নির্বাচনী প্রচারণার সময় বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রতিটি অলিগলিতে ভোটের আমেজ। সকাল থেকেই প্রার্থীদের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম। কক্সবাজারে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। দিনাজপুর 6 আসনে বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। সবার আগে আমার দেশ, আমার এই বাংলাদেশ যে গঠনের যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। নাটোর 2 আসনে নির্বাচনী সমাবেশ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। কুমিল্লা 4 আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিন সরব ভোটের মাঠে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা ব্যক্ত করেন। অন্যদিকে 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অভিযোগ করেন, তার বিরুদ্ধে নানা অপকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ। আমি 12 তারিখে অবশ্যই ভোটের মাঠে ভোটে বিজয় হয়ে ওনাকে আমি জানান দিতে চাই যে অযোগ্য প্রার্থী কারা আর যোগ্য প্রার্থী কারা। আমার মা বোনেরা এখানে যারা আছেন, আমার কাকা কাকিরা যারা আছেন, আমার জেঠারা যারা আছেন, আপনার এনসিপির রাজনীতি, সাপনাকলির রাজনীতি করার দরকার নাই। ইনসাফের পক্ষে যারা আছে তাদের পক্ষে আপনার লড়াইটা থাকুক। জনসমর্থন নিজেদের পক্ষে নিতে নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন খুলনা 5 আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনী জনসভায় এসব ষড়যন্ত্র রুখে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। কালো টাকার বস্তা নিয়ে নামছে, দুর্নীতির টাকা তো বাঙালি বান্ডি বান্ডি দিচ্ছে, বলেও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল নিয়ে হারা যাচ্ছে। উপজেলাতে এত টাকা, ইউনিয়নে এত টাকা। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সাভারে নির্বাচনী সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানান। বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। আমরা বলছি, সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 5ই আগস্ট ঘটিয়েছিলাম। ফেনী সদরের সরস্বতী ইউনিয়নে গণসংযোগ করেন 2 আসনে এবি পার্টি প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বিভিন্ন আশ্বাসে ভোটারদের থেকে ভোট চান তিনি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা চলছে জোরে সোরে। ঝিনাইদহে তরুণদের সাথে মতবিনিময় করেন 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। টাঙ্গাইলে বাসাইল সখীপুরে ভোট প্রার্থনা করেন 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারের আর বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটের আগে শেষ শুক্রবার আজ, তাই জোরে সোরে বিএনপি মনোনীত প্রার্থীরা চালান ভোটের প্রচার। ভোটারদের সমস্যা শোনার পাশাপাশি দেন সেগুলো সমাধানের আশ্বাস। এছাড়া তুলে ধরেন নিজ দলীয় পরিকল্পনা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। জানান, ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, মা বাবা ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে
জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। এদিকে পল্লবী ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শুধু ধানের শীষের ভোটারদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিপক্ষের এমন অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। একটি জায়গা থেকে এই ঢাকা ১৬ আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে। সকালে বাসাবো এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সাথে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতি। বলেন, গেল ১৭ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি খিলগা, মুগদা, বাসাবোর বেশিরভাগ এলাকায়। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে। সেক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে, এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে। সুতরাং তাকে যদি বিজয় করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে। বিকেলে রাজধানীর দারুস-সালাম এলাকায় নির্বাচনের প্রচারণা চালান ঢাকা ১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে তারা কখনো ভোট বানচালের চেষ্টা করবে না। যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে যেন সেই সমাজটা তাদের জন্য গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ সবাই একত্রে কাজ করে যাব। এছাড়া নিজ আসনে গণসংযোগ চালিয়েছেন ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর নির্বাচনী মাঠ সরগরম। জমজমাট প্রচারণা যেমন চলছে, তেমনি আছে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতেই মূলত এখন নজর সবার। রাজধানী তেমনই কয়েকটি আসন ঘুরে দেখেছেন সহকর্মী মশিউর অনিক। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলো। ইশতেহার ঘোষণা, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আর ভোট কেন্দ্র পাহারার প্রস্তুতি, সব মিলিয়ে শেষ সময়ের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। শুক্রবার সকালে ঢাকা ১০ আসনের জামায়াতের প্রার্থী অভিযোগ করেন, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ। ধানমন্ডি এলাকার অনেক বড় সমস্যা একটা চাঁদাবাজি সমস্যা। আপনি জানেন নিউ মার্কেট হাতিরপুরের ব্যবসায়ী এলাকা, সেখানে ব্যবসার অতিষ্ঠ চাঁদাবাজির জন্য। আমার প্রতিদিন বন্ধু বা যারা রানিং গভর্নমেন্ট কীভাবে ব্যাখ্যা দিবেন? ধানমন্ডি এলাকাতে ৫০০ বিভিন্ন স্পট থেকে এগুলি চুরি করে নিয়ে গেছে, সরাই ফেলছে, তাদেরগুলো তো সরে না। তাহলে তারা কারা? এটা ইন্ডিকেশন করে, কাজে এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। এদিকে ঢাকা ৯ আসনে শাপলাকলির জাবেদ মিয়া রাশিন জুমার নামাজের পর জনসংযোগ করেন। পরে সাংবাদিকদের বলেন, ভোটারদের নিয়ে কেন্দ্র পাহারার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ করেন, রাতের আধারে ব্যানার কাটা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, আমি এটুকু বলবো না যে তারা কোনো অতিরিক্ত ভূমিকা পালন করার কথা, তারা যদি শুধুমাত্র নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং যতটুকু তার আইনের মধ্যে থাকা দরকার সেটুকু যদি তারা পালন করতে পারে, তাহলে জনগণ উৎসব মুখরভাবে ভোট দিতে যাবে। ইনঅ্যাক্টিভ থাকলে তো সেটা আমরা যে বিগত ইলেকশনগুলো দেখেছি সেরকম একটা ইলেকশন হবে, এবং সেরকম একটা ইলেকশন হলে পরবর্তীতে কিন্তু জনগণ এটা ছাড় দেবে না। জনগণ কিন্তু তার অধিকারের বিষয়ে এখন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। এদিন ঢাকা ৮ আসনে বিকেলে সেগুনবাগিচায় দুদক ভবনের সামনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ইশতেহারে প্রাধান্য পায় ওসমান হাদি হত্যার বিচার, পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতিও তার। ওসমান হাদি যেভাবে ক্যাম্পেইন শুরু করেছিলেন সেভাবে আমাকে দিক নির্দেশনা এই ঢাকা ৮-এর জনগণ দিয়েছিলেন। আমি ঠিক সেইভাবেই ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়েছি, অলিগলিতে যাচ্ছি। এরপরে আপনারা আমাকে উপদেশ দিয়েছেন কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য নয়। ইশতেহার, অভিযোগ আর সতর্কতার বার্তা সব মিলিয়ে শেষ মুহূর্তে রাজধানীর নির্বাচনী আবহ জমজমাট ও পানি সংকট নিরসনে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা। মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান, টিয়ার শেল ব্যবহার করে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সমবেত হওয়ার সুযোগ নেই।
এভাবেই জল কামান থেকে ছোড়া পানির তোড়ে ছত্রভঙ্গ হতে থাকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন। দাবি আদায়ে সকাল 11:30 নাগাদ যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা। সরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘাত। পুলিশি প্রতিরোধে বিক্ষোভকারীরা যমুনার সড়ক থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবার ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো প্রকার গণজমায়েত নিষিদ্ধ। নিরাপত্তা জনিত কারণে বিএনপি সবসময় 29 ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যায় পিছিয়ে থাকলেও ঘরে বসে নেই নারী প্রার্থীরা। সামাজিক বাধা, নিরাপত্তা ঝুঁকি ও পারিবারিক চাপ পেরিয়ে নেমেছেন প্রচারণায়। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, দিচ্ছেন সমস্যা সমাধানের আশ্বাস। তবে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলগুলোর নীরব ভূমিকার সমালোচনাও করছেন তারা। বলছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে সিদ্ধান্ত গ্রহণে মানুষের বাস্তব জীবনের প্রতিফলন আরও স্পষ্ট হবে। রাজনৈতিক সদিচ্ছা ও অধিকার আদায়ে নারীর শক্ত অবস্থান না থাকলে ভবিষ্যতে এর প্রভাব পড়বে বলছেন বিশেষজ্ঞরা। জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সম্মুখ সারিতে ছিলেন নারীরা। আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন সারা দেশে। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের সরব অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের নেতৃত্বে নারীর প্রতিনিধিত্ব বাড়বে সে আকাঙ্ক্ষা ছিল সবার। সংসদ নির্বাচনে 5% নারী প্রার্থী মনোনয়ন দেয়ায় একমত হয়েছিলেন জুলাই সনদের অংশীজনেরা। যদিও বাস্তবতা ভিন্ন। বিএনপি 300 আসনে প্রার্থী দিয়েছে 9 জন, এনসিপি 2, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 30টি দলের নারী প্রার্থী নেই। দলীয় স্বতন্ত্র বিদ্রোহী মিলিয়ে 81 জন নারী লড়ছেন এবারের ভোটে। পিছিয়ে না থেকে সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করছেন এই প্রার্থীরা। কখনো পাড়া মহল্লায় ছোট সভা, কখনো উঠান বৈঠকে উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা তাদের প্রতিশ্রুতির কেন্দ্রে। চ্যালেঞ্জ আছে, তবু পিছিয়ে পড়তে নারাজ নারীরা। আমার মতো যারা নারীরা এগিয়ে যেতে এবং সাহসিকতার সাথে এগিয়ে যেতে যারা সামনের দিকে দেখতে পায়, তারা যেন তাদের জায়গা থেকে তাদের নিজস্ব অবস্থান যদি ক্রিয়েট করতে পারে, আমি মনে করি নারীরা তাহলে তাদের এই পার্সেন্টেজের সংখ্যাটা নিজেদের প্রচেষ্টায় বাড়িয়ে ফেলতে পারবে। প্রোপাগান্ডা, সোশ্যাল মিডিয়া অ্যাসাল্ট বট বাহিনীর দ্বারা এই কালচার এইটা একটা খুব মারাত্মক রকমের। আমাদের জন্য যারা আমরা ফ্রন্টলাইনার তাদের জন্য তো অবশ্যই, সাধারণ যারা মেয়েরা আছেন তাদের জন্যও কিন্তু যে মানসিকতা যেমন মানুষের মধ্যে আছে, ওটাকেও আমাদের চ্যালেঞ্জ করতে হবে, ফাইট করতে হবে। রাজনৈতিক দলের সাথেও নারীদের ফাইট করা উচিত। আপনার ভোটের সময় নারীকে কাজে লাগাচ্ছেন, আবার ভোটের পরে আপনি নারীর পরিচয় শুধু নারী হিসেবে ট্যাগমা দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, আর্থসামাজিক বাস্তবতা রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। কারো কারো নারী বিদ্বেষী বক্তব্যেরও সমালোচনা করেন তারা। রাজনৈতিক দলগুলি যারা সহকর্মী, তারাই যদি তাদের সুবিধা না দিতে চায়, নারীদের জন্য রাজনৈতিক দলেও উপরে ওঠার রাস্তাটা একটু মসৃণ থাকবে না। হতাশ আছি, কারণ এর ভেতরে যে রাজনৈতিক দলগুলি বলছে যে তারা নারীদের উপরের পোস্টে কখনোই দেবে না, নারীর অধিকারের যে মৃত্যু হয়ে যাচ্ছে, সেখানে যে এমন কথা বলা হচ্ছে যে আমার অধিকার অর্জনের জায়গায় আমি হরণ হতে যাচ্ছি, অধিকার হরণ হচ্ছে, সেখানে তো আমি রাস্তায় হাজার হাজার নারীকে বেরোতে দেখলাম না। ভোটের মাঠে নারীদের সক্রিয়তা শুধু নির্বাচনী প্রতিযোগিতাই নয়, রাজনীতিতে তাদের শক্ত অবস্থানেরও বার্তা দেয়। পরিবার সামলানো নারীরা নেতৃত্বে আরও যুক্ত হলে রাজনীতির গুণগত মান বাড়বে, মত বিশ্লেষকের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। তবে রাজধানীর গলার কাটা, মহাখালী, গাবতলী আর সায়েদাবাদ এই 3টি বাস টার্মিনাল নিয়ে যেন কেউ মুখে সবাই কুলু পেটেছেন। ভোটাররা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর। প্রার্থীরা বলছেন, টার্মিনাল 3টি সরিয়ে নিতে পরিবহন মালিক, শ্রমিকদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করবেন তারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত।
ভোট আসে ভোট যায়, বদলায় সরকার, নেতা হন আইন প্রণেতারা, কিন্তু রাজধানীর কেন্দ্রে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক চিরচেনা এই যানজটের চিত্র বদলায় না আর। শুধু এই মহাখালীই নয়, ঢাকার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা গাবতলী আর সায়দাবাদেরও একই চিত্র। 3 টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা দুর্বিষহ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়ন করা যায়নি তা। হবে কেমনে, না নিলে কেমনে হবে? ঢাকার বাইরে টার্মিনাল না নেয় তাহলে তো এটা আর সম্ভব না। আমাদের দেশের রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। টার্মিনাল মানেই বিপুল ভোট ব্যাংক। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আরেকবার এসেছে নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীরা আশ্বাসের ফুলঝুরে ছোটালেও নিশ্চুপ 3 টার্মিনালের বিষয়ে। এখন মোটামুটি 3 জন এমপি প্রার্থী আসছে, 3 জনের একই বক্তব্য যে তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ভিত্তিক কোনো কথা তারা বলেন নাই। সব পার্টি আসতেছে, আমরা ওকে আছে, যার যার মনে আছে কি কারে ভোট দিব, কারকে কি করব। টার্মিনাল নিয়ে কোনো কথা হয় নাই এখনো। কথিত আছে রাজধানীর ভেতরের এই 3 টার্মিনাল স্থানান্তর না করার পেছনে রয়েছে পরিবহন কেন্দ্রিক অর্থনীতি। শ্রমিক পরিবহন সংগঠনগুলোর হিসাবে এই 3 টার্মিনালে প্রতিদিন যাতায়াত করে 10,000-এরও বেশি দূরপাল্লার বাস। বছরে অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। যদি আমাদের নেতা যদি এখানে ইনশাল্লাহ নির্বাচিত হয়, অনতিবিলম্বে প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটাকে সরানো। এটা আপনার জনগণের পক্ষ থেকে আমরাই দাবি তুলব। যদিও 3টি স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের, নির্বাচিত হলে এ নিয়ে সমন্বয়ের কথা বলছেন প্রার্থীরা। যারা এই সড়ক পরিবহনের ব্যাপারে যারা দীর্ঘদিন জড়িত আছেন তারা, তৃতীয়ত হচ্ছে অবশ্যই মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এদের সবাইকে নিয়ে ত্রিপক্ষীয় বসে সিদ্ধান্ত নিতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো কিছু এখনো যখন বিদ্যমান আছে সেগুলো নিয়ে কাজ করাটাই আমাদের প্রথম টার্গেট থাকবে। টার্মিনাল 3টি সরিয়ে নিতে ইতিমধ্যেই হেমায়েতপুর, উত্তরা এবং কাঁচপুরের 3টি জায়গায় জমি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ভেতরের 3টি বাস টার্মিনালের মুখের প্রতিদিনের চিত্র ঠিক এই রকম। বিশেষজ্ঞরা বলছেন এই যানজট এবং অব্যবস্থাপনা দূর করতে সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সদিচ্ছা। এটি করতে না পারলে এই 3টি টার্মিনাল রাজধানীবাসীর ভোগান্তির প্রতীকী হয়ে থাকবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশ থেকে আবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। পাকিস্তানের ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে শিয়াদের এক ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 31 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও 169 জন। এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার তারলাই এলাকার ইমামবাড়া খাদিজাতুল কুবরায় এই বিস্ফোরণ হয়। ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো কম্পাউন্ড। চারদিকে ছড়িয়ে থাকতে দেখা যায় রক্তাক্ত দেহ ও ভাঙা কাঁচ। ছোটাছুটি করতে থাকেন আতঙ্কিত মুসল্লিরা। মসজিদের বাইরে বাগানেও আহত অবস্থায় পড়েছিলেন অনেকে। তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে এখনও জানা যায়নি বিস্ফোরণের কারণ, তবে ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলা ছিল এটি। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী তারিক ফজল চৌধুরী ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন আর নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।